সপ্তাহখানেক আগে গত রোববার বাংলাদেশের সংবাদ মাধ্যমে কয়েক লাইনের একটা খবর বের হয়, তবে যারা খবরের দিকে নজর রাখেন তাদের কারোই নজর এড়িয়ে যাওয়ার কথা না যে খবর বের হয় গুলশানের ওয়েস্টিন হোটেলে এক রুমে মার্কিন এক নাগরিকের মৃতদেহ পাওয়া গেছে। সেই মার্কিন নাগরিক কয়েকদিন রুম থেকে বেরিয়ে খাবারও অর্ডার না করায় হোটেল কর্মীদের এই নিয়ে সন্দেহ হয়। তারা হোটেল কর্তৃপক্ষকে জানান এবং হোটেল কর্তৃপক্ষ মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা মাত্র মার্কিন দূতাবাসের কর্মকর্তারা চলে আসেন হোটেলে। তাদের উপস্থিতিতেই হোটেল রুম খুলে এই ব্যক্তিটিকে, মার্কিন নাগরিককে মৃত অবস্থায় পাওয়া যায়। আর মার্কিন দূতাবাস জানবার কোনো আগ্রহ প্রকাশ করে না যে এই ব্যক্তি কিভাবে মারা গেলেন কিংবা কেনই বা এই ব্যক্তি বাংলাদেশে ছিলেন। কোনো বিষয়ে কোনো প্রশ্ন না করে তারা মৃতদেহটি নিয়ে চলে যায় দূতাবাসের জিম্মায়। মানে একজন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেল, তাদের নাগরিক, কিন্তু সেই নাগরিকের মৃত্যু স্বাভাবিক মৃত্যু হলো কিনা, স্বাভাবিক একটা প্রক্রিয়া ছিল এই ঘটনায় ময়না তদন্ত করতে দেওয়া। কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যমে যে কয়েক লাইনের খবর বের হলো তা থেকেই জানা গেল যে মার্কিন দূতাবাস কোনো ময়না তদন্ত করতে দেয়নি, তারা তাদের নাগরিকের মৃতদেহ নিয়ে চলে গেছে। তার মানে মার্কিন দূতাবাসের সঙ্গে এই নাগরিকের যোগাযোগ ছিল, তারা জানতো ঠিক কী কারণে এই নাগরিক ওয়েস্টিন হোটেলে থাকছিলেন এবং তারা এই বিষয়টি নিয়ে আর কোনো রকম আলাপ আলোচনা না বাড়াতে বা কেন এই ব্যক্তি কিভাবে বাংলাদেশের হোটেলে মারা গেলেন সে বিষয়ে তার মানে মার্কিন কর্তৃপক্ষের আর কাউকে জবাবদিহি করতে হবে না, এমনকি পরিবারকেও জবাবদিহি করবার প্রয়োজন হবে না জেনেই কি তারা মার্কিন নাগরিককে কোনো ময়না তদন্ত ছাড়াই নিয়ে গেলেন? এমন অনেক প্রশ্নের উদ্রেক হয়েছিল সেই খবরটি পড়া মাত্র। এবং সেই খবরটি নিয়ে কিছুটা অনুসন্ধানে জানা যায় যে পত্রিকার খবরে যে লিখছে যে এই মার্কিন নাগরিকের নাম টেরেন্স আরভেল জ্যাকসন, যেটা পুলিশের সূত্রে পত্রিকাগুলো লিখেছে, 50 বছর বয়সী এই টেরেন্স আরভেল জ্যাকসনকে ওয়েস্টিন কর্তৃপক্ষ বলে যে তিনি ব্যবসায়িক কাজে ওয়েস্টিনে থাকছিলেন। কি ব্যবসা, কোন ব্যবসায় তিনি বাংলাদেশে এসেছিলেন সেসব জানবার চেষ্টায় প্রথমে এই টেরেন্স আরভেল জ্যাকসন সম্পর্কে জানতে চাইলে দেখা যায় লিঙ্কডইন প্রোফাইলে সুস্পষ্টভাবে তিনি নিজেই লিখে রেখেছেন যে তিনি মার্কিন সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের সদস্য এবং 20 বছরের বেশি সময় ধরে তিনি মার্কিন সেনাবাহিনীর বিশেষ স্পেশাল ফোর্স মানে বিশেষ বাহিনীর অংশ হিসেবে কাজ করছেন এবং বর্তমানে তিনি কমান্ড ইন্সপেক্টর জেনারেল ফর স্পেশাল ফোর্সেস কমান্ড এয়ারবর্ন, ব্র্যাকেটে সেই কথাটি লেখা আছে। এবং নিজেই তিনি বলছেন 20 বছরের বেশি সময় তিনি এশিয়ান থিয়েটারে কাজ করেছেন মার্কিন সেনাবাহিনীর এই বিশেষ বাহিনীর অংশ হিসেবে। তো এই এশিয়ান থিয়েটার, এশিয়া থিয়েটার, এই শব্দটি ব্যবহার করে মার্কিন সেনাবাহিনী এই অর্থে যে তারা সেনাবাহিনীর যেসব অংশ বিশেষ অপারেশন চালায় কোনো একটি এলাকায় গিয়ে মার্কিন বাহিনী সেই বিশেষ অভিযানের এলাকাগুলোকে থিয়েটার বা রঙ্গমঞ্চ হিসেবে অভিহিত করে, মানে এটা একটা তাদের টার্ম। সেই কথাটা স্পষ্টভাবে লেখা আছে মার্কিন এই সেনা সদস্যের লিঙ্কডইন প্রোফাইলে যে তিনি 20 বছরের বেশি সময় ধরে এশিয়া থিয়েটারে কাজ করছিলেন এবং মাল্টিপল কমব্যাট ডেপ্লয়মেন্টে কাজ করেছেন। অনেকগুলো সরাসরি যুদ্ধের জন্য মোতায়েন হওয়া বাহিনীর সদস্য হিসেবে তিনি কাজ করেছেন এই এশিয়া থিয়েটারে গত 20 বছর ধরে। এমন একজন অভিজ্ঞ সেনা সদস্য, বিশেষ বাহিনীর সদস্য, সেনা সদস্য কি করছিলেন ওয়েস্টিন হোটেলে? তার মানে তো এটা পরিষ্কার তিনি কোনোভাবেই স্বাভাবিক সাধারণ ব্যবসায়িক কাজে ছিলেন না ওয়েস্টিন হোটেলে। তাহলে মার্কিন দূতাবাস এই বিষয়টি নিয়ে লুকোছাপা করলো কেন, বা কেনই বা পুলিশকে তারা বলল না যে মার্কিন সেনা সদস্য ওয়েস্টিনে ছিলেন? কারণ মার্কিন সেনা সদস্য হঠাৎ করে তো ওয়েস্টিনে থাকতে পারেন না,
তার মানে তিনি কোনো গোপন অভিযানে বাংলাদেশে ছিলেন? তিনি কি বাংলাদেশে থাকা একমাত্র মার্কিন সেনা সদস্য যিনি কোনো বিশেষ অভিযানের অংশ হিসেবে এই মুহূর্তে বাংলাদেশে আছেন? নাকি তার মৃত্যুর মাধ্যমে এই খবরটি চাউর হয়ে যেতে পারে যে বাংলাদেশে টেরেন্স আরভেল জ্যাকসনের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সেস কমান্ডের আরো অনেক সদস্য এই মুহূর্তে আছেন, সে কারণেই মার্কিন দূতাবাস এতটা তাড়াহুড়া করলো? দেখুন, স্পেশাল ফোর্সেস কমান্ড এয়ারবোর্ন এই কথাটা যে তিনি ব্র্যাকেটে লিখেছেন, এর অর্থ হচ্ছে তিনি হচ্ছেন প্যারাট্রুপার বাহিনীর সদস্য। তার মানে স্পেশাল ফোর্সের ভেতরেও সবচেয়ে ফিট, সবচেয়ে দক্ষ, সবচেয়ে তীব্র যেই ব্যক্তিরা, তাদেরকে এই বাহিনীর অন্তর্গত করা হয়। এবং এই প্যারাট্রুপার বাহিনীকে রীতিমতো যে কোনো জায়গায় হঠাৎ ডিপ্লয় করে দিলে, যে কোনো এলাকায় হঠাৎ মোতায়েন করে দিলে তারা দ্রুততার সাথে সেখানে পূর্ণ অভিযান চালানোর দক্ষতা সম্পন্ন। মানে যে কোনো অঞ্চলে তাদেরকে নামিয়ে দেওয়া মাত্র তারা পূর্ণাঙ্গ যুদ্ধ পরিচালনার সক্ষমতা সম্পন্ন। শুধু কি তারা সেটাই করে? তারা যে কোনো জায়গায় তাদেরকে নামিয়ে দেওয়া মাত্র তারা একটা দপ্তর চালু করে ফেলতে পারে, মানে রীতিমতো একটা ঘাঁটি চালু করে ফেলতে পারে, যেই ঘাঁটির মাধ্যমে মার্কিন সেনাবাহিনী তখন অন্য কোনো পক্ষকে অস্ত্রের ট্রেনিং, প্রশিক্ষণ এবং যুদ্ধের জন্য সম্পূর্ণত প্রস্তুত করতে পারে। তার মানে এই স্পেশাল ফোর্সেসের কাজ হচ্ছে এই দুটো। এই স্পেশাল ফোর্সেস কাজ করে ইউনাইটেড স্টেটস আর্মি স্পেশাল অপারেশনস কমান্ড, USSOCOM, মানে এই বাহিনীর অধীনে। এবং এই কাজটাই মূলত এই ইউনাইটেড স্টেটস আর্মি স্পেশাল অপারেশনস কমান্ডের মূল কাজ, ইউসোকমের মূল কাজ, যে তারা যে কোনো এলাকায় গিয়ে আরেকটা বাহিনী তৈরি করে ফেলতে পারে, মানে স্থানীয় লোকজনকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করে ফেলতে পারে, এবং যে কোনো জায়গায় তাদেরকে নামিয়ে দেওয়া মাত্র তারা পূর্ণাঙ্গ যুদ্ধ পরিচালনায় সক্ষম বা দক্ষ, মানে দ্রুত ওই এলাকাটা চিনে নিয়ে তারা তাদের কৌশল নির্ধারণ করে যুদ্ধ করতে পারে। এমন একটা বাহিনীর সদস্য ওয়েস্টিনে কি করছিলেন? ওয়েস্টিনে কি করে তিনি মারা গেলেন এবং কোন কাজে তিনি এসেছিলেন? এই নিয়ে সন্দেহের সূত্রপাত কিন্তু হোটেল থেকেই। কারণ মার্কিন দূতাবাস যখন তাদের এই নাগরিককে নিয়ে যায়, তখন হোটেল কর্মীরা দেখেন যে একদিকে যেমন একটা তাড়াহুড়া, গোপন করা, একটা গোপন অপারেশনের মতো সেই কাজটি হয়, তেমনি যেই রুমটিতে তিনি ছিলেন, 808 নাম্বার রুম, সেই 808 নাম্বার রুমটি থেকে প্রায় 4 বাক্স ভর্তি করে নানা রকম ডিভাইস, মানে ওই রুমটি যখন খোলা হয় মাস্টার কি দিয়ে, তারপর সেই রুমটি জুড়ে নানা রকম ডিভাইস দেখা যায়। এবং সেসব ডিভাইস কোনো বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো রকম পরীক্ষা করতে না দিয়ে এই সব বৈদ্যুতিক যন্ত্রপাতি, ইলেকট্রনিক ডিভাইস, এই সব বৈদ্যুতিক সরঞ্জামাদি, তার এসব কিছু মার্কিন দূতাবাসের কর্মকর্তারা নিয়ে চলে যান। কোনো কিছুই বাংলাদেশের পুলিশকে পরীক্ষা করতে দেওয়া হয় না। হোটেল সূত্রে আরো জানা যায়, যদিও বা বাংলাদেশের পত্রিকায় বলা হচ্ছে যে এই ব্যক্তি মার্কিন সেনা সবে মাত্র, মানে পত্রিকা তো বলছে তিনি ব্যবসায়িক কাজে এসেছিলেন, এই ব্যবসায়ী মার্কিন নাগরিক ব্যবসায়িক কাজে 29শে আগস্ট হোটেলে চেক ইন করেছিলেন, কিন্তু সেটা আসলে চেক ইনের শেষ, মানে শেষ দফার চেক ইন। 1 তারিখ তো তার মৃতদেহ পাওয়া যায়, 29শে আগস্ট তিনি শেষ দফায় আবার হোটেলে ঢুকেছিলেন। এরপর তিনি আর হোটেল থেকে বেরো হন নাই, ঢোকেনও নাই। এবং আসলে এপ্রিলের শুরু থেকে এই টেরেন্স আরভেল জ্যাকসন আছেন ওয়েস্টিন হোটেলে। প্রায়শই হোটেল সূত্রেই জানা যায়, হোটেলের বিভিন্ন কর্মচারীদের সূত্রেই জানা যায় যে তিনি বিভিন্ন সময় এসইউভি ভাড়া করে ঢাকার বাইরে যেতেন, এবং সেই যে ভাড়া করে বা যে এসইউভির মাধ্যমে তিনি ঢাকার বাইরে যেতেন, সাধারণত তিনি চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকা থেকে ঘুরে আসতেন বলে সেই গাড়ি চালকের সূত্রেই হোটেলে এই খবরটা ছিল। কি করছিলেন মার্কিন সেনা সদস্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকায়? দেখুন,
এই যে রেজওয়ানা হাসান, সৈয়দা রেজওয়ানা হাসান পরিবেশবিদ, এখন উপদেষ্টা, তিনি উপদেষ্টা হওয়া মাত্র সেন্ট মার্টিন দ্বীপটিতে চলাচল বন্ধ করে দিলেন, ট্যুরিস্টদের যাওয়া আসা বন্ধ করে দিলেন। এই বিষয়টি যে শুধুমাত্র মানে এই প্রবাল দ্বীপের পরিবেশ রক্ষায় হতে পারে না, সেটা নিশ্চয়ই গত কয়েক মাসে অন্য কোনো পরিবেশ রক্ষায় তাদের কতটা আকুতি আছে সেটাতে স্পষ্টতই বোঝা গেছে। আর আকেলমন্দ মানুষ সেই সময়ই সন্দেহ প্রকাশ করেছিলেন, কারণ শেখ হাসিনা মনে করে দেখেন, সবসময় বলতেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা লক্ষ্য হচ্ছে এই সেন্ট মার্টিনস দ্বীপ। তিনি যদি সেন্ট মার্টিনস দিয়ে দিতেন তাহলে এটা হতো ওটা হতো, মার্কিন যুক্তরাষ্ট্র তাকে 2001-এও ক্ষমতায় আনতো, মার্কিন যুক্তরাষ্ট্র এ দফায়ও তার ক্ষমতা বৃদ্ধি করবে। এসব কথা শেখ হাসিনা প্রকাশ্যে এতবার বলতেন যে অনেকেই ভাবতেন শেখ হাসিনা এসব কথার কথা বলছেন। আসলে সেন্ট মার্টিনস দ্বীপটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দ বিরাট কোনো ঘাঁটি গড়ে তোলবার জন্য নয়, কিন্তু কি করতে এই স্পেশাল ফোর্সেস কমান্ডাররা অভিজ্ঞ, আমি বললাম মনে করে দেখুন, তারা অভিজ্ঞ অন্য যে কোনো পক্ষকে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করে ফেলতে, কিংবা যে কোনো এলাকায় নেমে তারা ওই যুদ্ধে যোগ দিতে প্রস্তুত হতে। মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক দিনের লক্ষ্য মিয়ানমার। শেখ হাসিনার সঙ্গে 2023-এর সেপ্টেম্বরে শেখ হাসিনার শেষ যে মার্কিন যুক্তরাষ্ট্র সফর, সেই সফরেও শেখ হাসিনা যে পূর্ণাঙ্গভাবে ইঙ্গিত পেলেন যে যদি বার্মা অ্যাক্ট মেনে যুক্তরাষ্ট্রে বাইডেন সরকার যে বার্মা অ্যাক্টকে পুনরুজ্জীবন করলো অনেক বছর পর, সেই বার্মা অ্যাক্ট মেনে বাংলাদেশ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে মিয়ানমারের জান্তা সরকারের বিপক্ষে এবং আরাকান আর্মি সহ যেই গোষ্ঠীগুলো, সশস্ত্র গোষ্ঠীগুলো মিয়ানমারের ভেতরে জান্তা সরকারের বিরুদ্ধে সশস্ত্র তৎপরতা চালাচ্ছে, তাদের পক্ষে গিয়ে না দাঁড়ায়, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে লড়াইয়ে না যোগ দেয়, তাহলে শেখ হাসিনা পক্ষে থাকা মুশকিল হয়ে যাবে। শেখ হাসিনা কিন্তু সে কথা তখন তার ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ডেকে বলেছিলেন, এসব খবরও এখন বেরিয়ে আসছে। কাজেই সেই কথাটা যদি মাথায় রাখেন, এবং কেন গত কয়েক মাস ধরে কুকি চীন গোষ্ঠী সহ পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন গোষ্ঠী, সশস্ত্র গোষ্ঠী অত্যন্ত মানে তৎপর হয়ে উঠল, কেন সেখানে আরাকান আর্মির পোশাক বানানোর খবর বেরিয়ে এলো যে শত শত পোশাক বানানো হচ্ছে আরাকান আর্মির, এসব খবর কেন বেরিয়ে এলো, এগুলো যদি মেলানো যায় তাহলে বুঝতে অসুবিধা হয় না যে মার্কিন যুক্তরাষ্ট্র ওই এলাকাটিতে আসলে বিভিন্ন সশস্ত্র যে গোষ্ঠী আছে, বিচ্ছিন্নতাবাদী বলি বা যারা স্বায়ত্তশাসন চাইছেন বছরের পর বছর ধরে পার্বত্য চট্টগ্রামের, সেই গোষ্ঠীগুলোকে, ক্ষুদ্র জাতিসত্তার যেসব প্রতিনিধিত্বকারী যে গোষ্ঠীগুলো ঘোষণা দিয়েই সশস্ত্র যুদ্ধে বা সশস্ত্র প্রশিক্ষণে নিজেদেরকে জড়িত রেখেছে, সেই গোষ্ঠীগুলোকে মার্কিন সেনা সদস্যরা কি তার মানে, বা মার্কিন এই স্পেশাল ফোর্সেসের বাহিনী তার মানে এখন প্রশিক্ষণ দিচ্ছে? এবং তাদের শুধু তো অস্ত্র সরবরাহ দিলে হয় না, একটা নিয়মিত রসদ সরবরাহ করতে হয় কিন্তু যে কোনো যুদ্ধের প্রশিক্ষণ, এবং সেই যুদ্ধ সীমান্তের ওপারে মিয়ানমার পর্যন্ত নিয়ে গিয়ে সেই যুদ্ধ চালু রাখতে। সেন্ট মার্টিন দ্বীপটিকে অনেকেরই সন্দেহ যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন তাদের গোলাবারুদ সহ যুদ্ধের অন্যান্য রসদ, নিয়মিত যে রসদ দরকার, যাদেরকে তারা প্রশিক্ষিত করছে এখন পার্বত্য চট্টগ্রামে এবং চট্টগ্রাম এলাকা জুড়ে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর যেসব সশস্ত্র গোষ্ঠীকে, তাদেরকে গোলাবারুদ সরবরাহের জন্য সেন্ট মার্টিন দ্বীপটি একটি নিরাপদ ঘাঁটি হিসেবে তারা গড়ে তুলেছে এই কয় মাসে। তার মানে তত্ত্বটা কি, সন্দেহটা কি? মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সেসের অনেক সদস্যই এখন বাংলাদেশে একটা বিশেষ অভিযানে এসেছেন। সেই বিশেষ অভিযানটা কোথায়? সেই বিশেষ অভিযানটির আসলে মূল গন্তব্য মিয়ানমার, সেখানে তারা কাজ করছে।
অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে তো তারা বাংলাদেশ সেনাবাহিনীকে বলেছিলই একটা করিডর তৈরি করতে, যেই করিডরের মাধ্যমে তারা রসদ সরবরাহ করতে চায় আরাকান আর্মির জন্য, যেই আরাকান আর্মি মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত নীতি হচ্ছে তারা মিয়ানমারের জান্তা সরকারের পতন চায়, কারণ বার্মা অ্যাক্টের মাধ্যমে মিয়ানমারে চীন, রাশিয়া যেই পক্ষকে সমর্থন দেবে তারা সেই পক্ষের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারবে। তা একটা আনুষ্ঠানিক এবং অনুমোদিত আইন মার্কিন সরকারের। সেই জায়গায় তারা সরাসরি বাংলাদেশের সেনাবাহিনীকে কনভিন্স করার চেষ্টা করেছে গত কয়েক মাস, এক বছর ধরে। শেখ হাসিনা সরকারের সময় এই আলাপগুলোই তারা তুলতে পারে নাই। শেখ হাসিনা সরকারের সঙ্গে তাদের যে বিরাট দূরত্ব, শেষ পর্যন্ত রেজিম চেঞ্জ অপারেশনে যাওয়া, আরো অনেক কারণের সাথে এটা একটা মিয়ানমার একটা গুরুতর কারণ ছিল। এবং গত এক বছরেও বাংলাদেশ সেনাবাহিনী বেঁকে বসায় তারা সেই কাজে সফল হয় নাই। মানে আপনাদের তো মনে আছে জেনারেল ওয়াকারুজ্জামান তো রীতিমতো দরবারে বসে নো ব্লাডি করিডর এই ঘোষণা পর্যন্ত দিয়ে দিলেন। তার মানে করিডর দেওয়ার চাপটা তার উপর এতটাই বেশি হয়ে উঠেছিল। কিন্তু তার মানে কি মার্কিন যুক্তরাষ্ট্র এই অভিযান বন্ধ করে দিয়েছে? মিয়ানমারে আর তারা নাক গলাবে না আর আরাকান আর্মিকে সহায়তা করবে না? আরাকান আর্মিকে তারা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম জুড়ে নানা সশস্ত্র গোষ্ঠীকে অস্ত্র প্রদান, প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যেমন সহায়তা করছে, তেমনি এই চ্যানেল ব্যবহার করে তারা মিয়ানমার পর্যন্ত রসদ, গুলি সহ নিত্য প্রয়োজনীয় নানা কিছু, যুদ্ধটা যাতে চালু রাখতে পারে মিয়ানমারে আরাকান আর্মি সহ অন্যান্য জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠী, সেই কারণে তাদের রসদ সরবরাহের চ্যানেল তৈরি করেছে তারা সেখানে। এবং এই যে টেরেন্স আরভেল জ্যাকসনের উপস্থিতি বাংলাদেশে একটা গুলশানের ওয়েস্টিন হোটেলে মাসের পর মাস, টেরেন্স আরভেল জ্যাকসনের স্পেশাল ফোর্সেসে কাজ করার অভিজ্ঞতা, তিনি তার এই যে স্পেশাল ফোর্সেসের ভেতরেও সবচেয়ে দক্ষ প্যারাট্রুপার বাহিনী বা সবচেয়ে দক্ষ এয়ারবোর্ন বাহিনীর সদস্য হওয়া, যাদের মূল কাজটাই হচ্ছে ইউসোকমের অংশ হিসেবে যে কোনো জায়গায় যে কোনো টেরেইনে যুদ্ধ পরিচালনায় দক্ষতা অর্জন করা এবং যুদ্ধ পরিচালনার প্রস্তুতি রাখা এবং ওই অঞ্চলের বিভিন্ন গোষ্ঠীকে যুদ্ধ পরিচালনায় দক্ষ করে তোলা, তাতে এই সন্দেহ আরো দৃঢ় হবার জায়গা থেকেই যায়। মার্কিন দূতাবাসের তাড়াহুড়া করা এই টেরেন্স আরভেল জ্যাকসনের লাশ নিয়ে যেতে ময়নাতদন্ত ছাড়াই এর কারণ এটি। এবং মার্কিন দূতাবাস যে জানতো কোন সে ব্যক্তি যিনি আছেন ওয়েস্টিন হোটেলে, যে কারণে তারা আর কোনো অনুসন্ধানও করলো না বা বাংলাদেশের পুলিশ বা হোটেলে আর কোনো তৎপরতা চালানো না, জিজ্ঞাসাবাদ করলো না, তাতেও এই সন্দেহ আরো গাঢ় হয় যে তারা আসলে ধামাচাপা দিতে চেয়েছিল টেরেন্স আরভেল জ্যাকসনের মতো তার সহকর্মীরাও নিশ্চয়ই এরকম নানা কাভারে আছেন, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউ পর্যটক, কেউ হয়তো বা অন্য কোনো সম্মেলনে এসেছেন, কোনো গবেষণায় এসেছেন, মানে এরকম নানা কাভারে নিশ্চয়ই মার্কিন স্পেশাল ফোর্সেসের আরো অনেক সহকর্মী এখন ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছেন। এবং সেই কাভার যাতে নষ্ট না হয়ে যায়, সেই খবরটি যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্যই মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন দূতাবাসের এই তাড়াহুড়া। ডেইলি স্টার তার খবরের শেষে লিখেছে যে তারা চেষ্টা করেছিল মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগে এই ব্যক্তির পরিচয় জানতে, মার্কিন দূতাবাস থেকে তাদেরকে কোনো সাড়া দেওয়া হয়নি। মার্কিন দূতাবাস কোনো প্রশ্নের যে উত্তর দিতে রাজি হলো না, তাতেই হয়তোবা আরো অনেক প্রশ্নের জন্ম হলো। বাংলাদেশের সরকারও যে কোনো প্রশ্ন করলো না বা জানতে চাইলো না, তাতেও অনেক প্রশ্নের উদ্রেক হয়। এবং হয়তো বুঝতে অসুবিধা থাকে না যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিযানের কথা খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের সরকারের সর্বোচ্চ মহল জানে। ভুলে গেলে তো চলে না, পার্বত্য চট্টগ্রাম হচ্ছে সেই জায়গা, যেই জায়গা সম্পর্কে শেখ হাসিনা যেমন, জামায়াতে ইসলামী তেমন বছরের পর বছর ধরে বলে আসছে যে সেই পার্বত্য চট্টগ্রামকে বিভক্ত করে একটা নতুন রাষ্ট্র গড়তেও, একটা খ্রিস্টান রাষ্ট্র গড়তেও
একটি পক্ষ তৎপরতা চালাচ্ছে। এরকম অনেক তত্ত্ব তো রয়েছেই। মার্কিন অভিযান চলছে, কি লক্ষ্যে চলছে সেগুলো এই সমীকরণগুলো এসব তত্ত্বের সূত্র মেলালেই আমার মনে হয় অনেকটা পরিষ্কার হয়ে যায়।